মানুষ সাফল্য দেখতে চায়, সেটা ছোট হোক আর বড় হোক। ফুটবলে না অনেক দিন ধরে কোনো সাফল্য নাই। কাবাডি তো আমাদের জাতীয় খেলা, কাবাডিটাকে নিয়ে আমরা 20-30 বছর সেভাবে আগাতে পারি নাই। লিগের অবস্থা কিন্তু আসলেই খুব খারাপ। আমার মনে হয় না যে 4-5টা হামজাকে এনেও আমাদের ফুটবল খুব বেশি আগাবে। গত 15 বছর যদি আপনি দেখেন, আমরা এরকম কোচগুলোকেই ধরে নিয়ে আসতেছি যাদের আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স নেই। আবনি মডার্ন ম্যাচ কুমিল্লায়, এই ম্যাচটা নিয়ে কোনো আলোচনা নাই। আমরা কখনো শুনি যে জাপান গিয়ে প্র্যাকটিস করবে, কখনো শুনি মালয়েশিয়া গিয়ে প্র্যাকটিস করবে, আসলে কিছুই হচ্ছে না। Hello and welcome to another episode of Sports Weekly by Bongo. আমি আপনাদের হোস্ট মোহাম্মদ ইসাম, আর আজকে আমাদের সাথে আছে সিনিয়র ফুটবল রিপোর্টার সুদীপ্ত আনন্দ। আনন্দ ভাই দেশ রূপান্তরে আছেন এজ এ সিনিয়র ফুটবল রিপোর্টার। ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ ইসাম ভাই। রিসেন্টলি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেললো ইন্ডিয়ার এগেনস্টে এফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং, এবং হয়তো সুযোগ নেই মেইন ইভেন্টে যাওয়া বা নেক্সট রাউন্ডে যাওয়ার, বাট একটা জয় পেলো, 1-0 জয়। সারা দেশ খুবই আনন্দিত ছিল এবং মানে বিশাল সেলিব্রেশনস হলো এই ম্যাচ নিয়ে। আপনি মাঠে ছিলেন আনন্দ ভাই, হোয়াট ওয়াজ দ্যাট, মানে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল আমাদেরকে যদি শুরুতে এটা বলেন। এটা তো আসলে গত সিঙ্গাপুরের ম্যাচ থেকে, আমরা 10ই জুনের যে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা হলো, ওখান থেকে আমরা দেখছিলাম যে মানুষের আগ্রহ বেড়েছে। ইনফ্যাক্ট আসলে মার্চে যখন হামজা চৌধুরীর অভিষেক হলো শিলংয়ে, ওখান থেকেই আসলে বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহটা, আগের সেই আগ্রহটা আস্তে আস্তে ফিরছে ইন্টারন্যাশনাল ফুটবলে। স্বাভাবিকভাবে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের দৈরথটা অনেক দিনের, অনেক বছরের। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমরা 22 বছর পরে এসে ইন্ডিয়াকে হারালাম, বাট মাঝখানে যে 10টা ম্যাচ খেলেছি, সেই 10 ম্যাচের মধ্যে আমরা বেশিরভাগ সময় জয়ের খুব কাছাকাছি ছিলাম। মানে ইন্ডিয়ার সাথে আমরা মানে একটু ফেয়ারলেস ফুটবলই আমরা খেলি, কিংবা এমন হতে পারে যে ইন্ডিয়া কিছুটা প্রেশার নিয়ে নেয় বাংলাদেশের সাথে যখন খেলে। বাট আমার কাছে মনে হয়েছে যে প্লেয়াররা, পুরো টিমটা অনেক বেশি মনোযোগী ছিল, শেষ মুহূর্তের ভুলগুলো যাতে না হয় সেদিকে খুব সতর্ক ছিল, যে কারণে আসলে এই ম্যাচটা আমরা বের করে ফেলতে পেরেছি। তো এরকমই আসলে একটা জয় কিন্তু দেখতে বারবার দর্শকরা গ্যালারিতে ছুটে যায়, এবং অনেক দর্শক হয়েছে, আপনি নিজেও দেখেছেন। এই দর্শকরা এসছে কিন্তু আসলে হামজাদের মতন স্ট্যান্ডার্ডের প্লেয়াররা এখানে আসছে, এই টিমের হয়ে খেলছে বলেই এসছে। বাট আমি আলাদাভাবে কৃতিত্ব দেব লোকাল প্লেয়ারদের, স্পেশালি ইন্ডিয়া ম্যাচে ওরা কিন্তু ভুল খুব কম করেছে, এবং আমাদের একজন লোকাল প্লেয়ারই গোল করিয়েছে এবং করেছেও একজন লোকাল প্লেয়ার। সো এখানে এই ম্যাচটায় আমি ওদেরকে কৃতিত্ব দেব। মোরসালিনকে আপনি কোন জায়গায় রাখবেন অ্যাজ আ স্ট্রাইকার, এবং হোয়াট সর্ট অফ ফিউচার ডাজ হি হ্যাভ? মোরসালিনের শুরুটা তো ইসাম ভাই অনেক ভালোভাবে হয়েছিল, মাঝখানে ও কিন্তু একটু হারিয়ে গিয়েছিল। ও স্পেশালি যেটা খুব ভালো একটা ডিসিশন হচ্ছে, বসুন্ধরা কিংস ছেড়ে ও আবাহনীতে এসছে। বসুন্ধরা কিংসে এখন যেটা হয়েছে, আপনার বেস্ট 11 এবং হচ্ছে বেঞ্চ প্রায় সম পর্যায়ের, ফলে অনেক প্লেয়ারকে বেঞ্চে বসে থাকতে হয়, গেম টাইম কম পাচ্ছিল। ও আবাহনীতে যাওয়ার পরে গেম টাইম পাচ্ছে, ও খেলে নিজেকে আসলে ধীরে ধীরে ফিরিয়ে এনেছে। এবং কিছু কিছু প্লেয়ার হয় কি, আপনার ডোমেস্টিক ফুটবলে হয়তো বা সেভাবে নিজেকে ফ্লারিশ করতে পারে না, কিন্তু কিছু কিছু প্লেয়ার ইন্টারন্যাশনাল ফুটবলে এসে ভালো করে। তো মোরসালিনের মধ্যে এই এলিমেন্টটা খুব ভালোভাবে আছে, ও ইন্টারন্যাশনাল ফুটবলের প্রেশারটা নিতে পারছে এবং গোল করছে। আপনাদের মনে আছে 2023 সালে সাব চ্যাম্পিয়নশিপ হলো বেঙ্গালুরুতে, সেখানেও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। তো আমার মনে হয় যে ও যদি নিজেকে মেনটেন করতে পারে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, তাহলে ওর মধ্যে তারকা হওয়ার সকল প্রকার এলিমেন্ট আছে। আমি ওই গোলটার কথা একটু বলি যে আসলে শুধু মোরসালিনকে আমি কৃতিত্ব দেব না, আসলে এই গোলটা কি অসাধারণভাবে বানিয়ে দিয়েছে রাকিব। তো রাকিবের কথা একটু বলি, আসলে গত 3 বছর ধরেই কিন্তু আসলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লেভেলে রাকিব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। তো রাকিব এরকম একটা প্লেয়ার, খুব হার্ডওয়ার্কিং একটা প্লেয়ার। ও যদি এই সাপোর্টটা ধরেন হামজারা বা সমিত সোমরা যেভাবে পাচ্ছে, এর কাছাকাছি মানের একটা সাপোর্টও যদি ওরা পায়, ওরা আরও ভালো করবে আমার মনে হয়। লোকাল পুলটা এখন কিরকম? তারা কি এই ফরেন পুলটার সাথে ক্যাচ আপ করার চেষ্টা করছে, নাকি আপনার মনে হচ্ছে এটা ন্যাচারালি ইমপ্রুভ করছে, একটা সার্টেন লেভেলে যাচ্ছে? এই জায়গাটাই ভাই আমার মনে হয় কি, আসলে আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। আমরা এখন যারা ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করছে লোকাল প্লেয়ার, তারা যে আসলে
খুব বেশি দিন যে সার্ভিস দিতে পারবে তাও না, অনেকের বয়স হয়ে গিয়েছে। আমাদের পাইপলাইনে কিন্তু বড় একটা সমস্যা হয়ে আছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক ফুটবলে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা এই ইন্টারন্যাশনাল ব্যস্ততার কারণে আমাদের প্রায় 1 মাস খেলা ছিল না। এর আগেও 1 মাসের একটা গ্যাপ হয়েছিল, 2 মাসের একটা গ্যাপ হলো। এই 2-2.5 মাসের মধ্যে অনলি 2টা রাউন্ড হয়েছে লিগের অবস্থা কিন্তু আসলেই খুব খারাপ ইসলাম ভাই। মানে এই জায়গাটায় যদি গুরুত্ব না দেওয়া হয়, লিগটাকে স্ট্যান্ডার্ড মানে যদি নিয়ে আসা না হয়, আমার মনে হয় না যে আসলে এরকম 4টা-5টা হামজাকে এনেও আমাদের ফুটবল খুব বেশি আগাবে। এখন ফুটবল ফেডারেশনের উচিত আসলে এই ডোমেস্টিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া এবং ডিস্ট্রিক্ট ফুটবলে খুব বেশি গুরুত্ব দেওয়া, তবেই আপনার পাইপলাইনটা মসৃণ হবে, ভালো কিছু প্লেয়ার চলে আসবে। হামজার মানে না হোক, ওর কাছাকাছি মানের প্লেয়ার আমরা পাবো। এই যে বিদেশি প্লেয়ারের যে গ্রুপটা, এবং এটা সমৃদ্ধ হচ্ছে আস্তে আস্তে। শুরু তো করলো জামাল ভুঁইয়া, তারেক কাজী আসলো, তারপরে আসা শুরু করলো বাকি এই এই যে এই সিরিজে যারা আসছে, তারা কতটা লোকাল প্লেয়ারদের প্রতি, আপনি জানবেন এটা, লোকাল প্লেয়ারদের প্রতি তাদের ইন্টারেস্ট কিরকম, বা তারা কি ড্রেসিং রুমগুলো শেয়ার করছে কিনা, বা তাদের ইয়েটা কিরকম, বন্ডিংটা কিরকম? আমি একটু হামজাকে একেবারেই আলাদা করে রাখি। আসলে এফএ কাপ চ্যাম্পিয়ন টিমের একজন মেম্বার, ও লেস্টারকে এখন ক্যাপ্টেন্সি করছে। মানে ওর মতন একটা প্লেয়ারকে আমরা পেয়েছি, আমরা যে কি পেয়েছি আমরা বুঝতেছি না। ও মার্চের আগে যখন বাংলাদেশে খেলতে আসবে, তার আগে আমরা জানতাম ও বাংলাদেশের হয়ে খেলতে চায়, কিন্তু আমরা লাস্ট ম্যাচে দেখলাম ও নিজেই বাংলাদেশ হয়ে গেছে। মানে পুরো ম্যাচটাই আসলে ওই খেললো, মানে অসাধারণ। মানে তো এরকম একটা প্লেয়ারের সাথে খেলা, এবং ওর সম্পর্কে যতটুক লোকালদের সাথে কথা বলে জেনেছি যে ও আসলে সবাইকে খুব অল্প সময়ের মধ্যে আপন করে নিয়েছে। মানে লিডারশিপ, ট্রু লিডারশিপ ওর মধ্যে পুরোপুরি আছে। ও আসলে বাংলাদেশকে ওন করে খেলছে। ওর ব্যাপারে যেই ভাইবটা, সামগ্রিক ভাইবটা খুবই ভালো, খুবই পজিটিভ। যেমন মোরসালিনের সাথে আমার কথা হচ্ছিল ইন্ডিয়া ম্যাচের পরে, ও বলতেছিল যে ভাইয়া, হামজা যদি একটু মুডি হতো বা একটু রাগী হতো, তাহলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যেত ওর সাথে মেশা। তো মিশে যেতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে যে হামজা কতদিন হামজার এই ভালো লাগাটা থাকবে, যখন হামজার ভালো লাগাটা। কারণ হচ্ছে আপনি একটা টিম যদি রেগুলার সাফল্য না পায়, তাহলে একটা সময় তো আসলে আগ্রহটা কমে যাবে। ও বাংলাদেশে কিন্তু টাকার জন্য খেলতে আসতেছে না। লেস্টারে এত বছর ধরে খেলছে, ওখানেই ও বড় হয়েছে। এরকম মানুষের আগ্রহ কিন্তু ও দেখে নাই। ওকে নিয়ে আজকে বাংলাদেশে যে পরিমাণ উন্মাদনা, এটা দেখেন, ও কিন্তু এইটার জন্য এসছে। ও বাংলাদেশকে ভালোবেসে এসছে। সুতরাং ওর এই ভালো লাগাটা ধরে রাখতে হলে ওর মানের প্লেয়ার লাগবে, ওর মানের খেলাটা লাগবে, এবং ওর মানের একজন ভালো কোচও লাগবে। রিসেন্ট যেটা একটা নিউজ পড়লাম, বাফুফে কি তাকে মনে হয় আর রাখছে না, এরকম কি কিছু? ন্যাশনাল টিমস কমিটির পুরো দায়িত্বটা বাফুফের সভাপতি তাবিদ আউল সাহেবের কাছে। তাবিদ ভাইয়ের একটা জিনিস কি, উনি কখনোই আসলে সিদ্ধান্তগুলো নিয়েই তারপরে আসলে জানায়। সে কোচের ইস্যুতে উনি একটু সময় নিচ্ছেন, উনি একটু দেখবেন, যেহেতু মার্চে আমাদের নেক্সট ম্যাচ, হাতে সময় আছে। আর কতগুলো ব্যাপার আছে যে আগে টার্মিনেট করলে তো কিছু ফাইন্যান্সিয়াল দিতে হবে, হ্যাঁ, পেনাল্টি দিতে হবে বা একটু লস হবে। তো এই মুহূর্তে উনি এরকমও চান না যে এটা নিয়ে কোনো আলোচনা হোক বা বিতর্ক হোক, কিন্তু আলটিমেটলি হচ্ছে। ওকে যতদিন কন্টিনিউ করা হবে, বিতর্কটা হবে। কারণ আমরা যদি বাংলাদেশ অধ্যায়ের আগের হাভিয়ার কাবরেরাকে দেখি, সেভাবে কিন্তু খুব ভালো টিমে ও কাজ করেনি। হ্যাঁ, এবং ইভেন কোনো হেড কোচ হিসেবেও কোথাও কাজ করেনি, কোনো ক্লাবেও না, কোনো ন্যাশনাল টিমেও না। তো এরকম একজনকে আমরা নিয়ে আসতেছি। আসলে আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের গত 15 বছর যদি আপনি দেখেন, আমরা এরকম কোচগুলোকেই ধরে নিয়ে আসতেছি, যাদের আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স নেই, বা একজন দুইজন যারাও এসছে তাদেরকে আমরা আবার ধরে রাখতে পারি নাই। তো আমার মনে হয় যে আসলে হামজা, সমিত, এরা যখন আসতেছে, আরও অনেকের কথা আমরা শুনি, এদের জন্য আসলে খুব ভালো একজন কোচ প্রয়োজন এই মুহূর্তে। নারী দল নিয়ে এখন কথা বলবো। নারী দলের সামনে মনে হয় খেলা আসছে, এটা হচ্ছে রান আপ টু অস্ট্রেলিয়া বেসিক্যালি। তো প্রিপারেশন কিরকম হচ্ছে আনন্দ ভাই, কোন জায়গাটা আছে, এবং নারী দলের কোচ সম্পর্কে যদি একটু বলেন। শিওর। প্রিপারেশনের ব্যাপারে যদি অন্যান্য 12টা দেশ খেলবে, তো অন্যান্য দেশের সাথে যদি তুলনা করেন, আমরা অনেক পিছিয়ে। আমরা কখনো শুনি যে জাপান গিয়ে প্র্যাকটিস করবে, কখনো শুনি মালয়েশিয়া গিয়ে প্র্যাকটিস করবে, আসলে কিছুই হচ্ছে না।
আমার মনে হয় যে ওই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি। তারপরেও আসলে আমাদের সীমাবদ্ধতার মধ্যেও ফুটবল ফেডারেশন চেষ্টা করছে যাতে অন্যান্য সময়ের চেয়ে একটু ভালো মানের একটা প্রিপারেশন তাদের থাকে। চিটাগাংয়ে একটা ভালো ফ্যাসিলিটিস পেয়েছে কোরিয়ান ইপিজেডে, সেখানে টিমকে রেখে ওখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর 26 তারিখ থেকে একটা ট্রাইনেশন বাংলাদেশে হবে। কারা কারা খেলবে? ইউরোপের একটা টিমের সাথে বাংলাদেশ প্রথম খেলে যাচ্ছে, আজারবাইজান আসছে আর মালয়েশিয়া। তো এদের সাথে খেলার পরে হয়তোবা প্ল্যান আছে যে অস্ট্রেলিয়া গিয়ে দু একটা প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা। আসলে প্র্যাকটিস ম্যাচ ছাড়া তো আসলে খুব ভালো করতে পারবে না। স্পেশালি আমাদের গ্রুপটা কিন্তু খুব কঠিন একটা গ্রুপ হয়েছে। এশিয়ান কাপের ইতিহাসের সবচেয়ে সফল দল চীনের সাথে আমাদের খেলা ফার্স্ট ম্যাচ, দ্বিতীয় সফল দল উত্তর কোরিয়া, তাদের সাথে আমাদের সেকেন্ড ম্যাচ। তারপরেও দেখেন আমাদের একটা খুব ভালো সম্ভাবনা আছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার, কারণ আমাদের লাস্ট ম্যাচটা হচ্ছে উজবেকিস্তানের সাথে। সেখানে আমাদের একটা ভালো চান্স আছে যদি আমরা উজবেকিস্তানকে হারাতে পারি। তো বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের অ্যাবিলিটি আছে ওদেরকে হারানোর। ওদেরকে হারালে একটা খুব ভালো চান্স থাকবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার। আর কোচের কথা বললেন, কোচ বাটলার যে ভালো কোচ এটা নো ডাউট, ভালো কোচ বলতে সে তো সাফল্য এনে দিয়েছে, সুতরাং এইটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট বাটলারের কিছু কিছু জায়গা নিয়ে প্রশ্ন করাই যেতে পারে। যেমন বাটলারের অধীনেই আমরা গত বছর অক্টোবরে সাব চ্যাম্পিয়নশিপ পেলাম সেকেন্ড টাইম। এর পরে যেটা হয়েছে এটা অনেকেই জানে, সবাই জানে, যারা এই গত 2টা সাব চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছে তাদেরই 5-6টা মেয়েকে একেবারেই সাইড করে দেওয়া হয়েছে। এটাই বিভিন্ন কারণেই, এটা নিয়ে আমি খুব আলোচনা আগালাম না। কিন্তু যেটা হয়েছে আসলে ওদেরকে একটু প্রমাণ দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত। আর ওরা ডিজার্ভও করে। সাবিনা খাতুন, মাসুরা পারভিন এরা কিন্তু ডিজার্ভ করে, কিন্তু কোচ কিন্তু কোনোভাবেই সেটা দিচ্ছে না। এবং আমি আরেকটা কথা শুনে খুবই অবাক হয়েছি এবং একটু শকড হয়েছি। বাংলাদেশের গত বছর লিগ চ্যাম্পিয়ন নাসরিন একাডেমির আপনার আগামী মাসে সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কথা। তো এই টিমটা কিন্তু আসলে গড়েছিল এই মেয়েরাই, সাবিনার নেতৃত্বেই টিমটা গড়েছিল। এবছর ওদেরই খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাটলার চাইনি বলে এরকমটা আমি শুনেছি। সাবিনা সহ বেশ কয়েকটা মেয়েকে বাদ দিয়ে নাসরিন টিম করেছে, ক্লাব টিম। হ্যাঁ, অথচ এই নাসরিনকে গত বছর লিগে খেলিয়েছে সাবিনা, নিজেই স্পন্সর জোগাড় করেছে, এই বছর টিমের জন্য স্পন্সরও জোগাড় করেছিল, সব কিছু ও করছিল, কিন্তু ওকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ কোচ চায় না বর্তমানে যারা ন্যাশনাল টিমে আছে তারা এই মেয়েগুলোর সাথে খেলুক। সত্যি কথা বলতে এই সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা এই নামগুলো আসলে নারী ফুটবলের সফলতার পেছনে আসলে এই নামগুলো থাকবেই, আপনি কোনোভাবেই মুছে দিতে পারবেন না। এই জায়গায় বাটলারকে নিয়ে আসলে ওই যে মাঠের সাফল্য বিবেচনায় বাটলার সফল, কিন্তু এই সব জায়গাগুলো নিয়ে আসলে একটু প্রশ্ন থাকতেই পারে, একটু বিতর্ক উস্কে দেওয়ার মতন একটা স্বভাব তার মধ্যে আছে। আচ্ছা, বিতর্কর আরেক ঘটনা, কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ক্রিকেট কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর পপুলার সিঙ্গার আসিফ আকবর একটা কমেন্ট করেছে ফুটবলারদেরকে নিয়ে, ফুটবল নিয়ে। এটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে অফিসিয়ালি বিসিবিকে কারণ জানতে চেয়েছে, একটা ব্যাখ্যা চেয়েছে এবং অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এটা নিয়ে। আপনি কি মনে করেন যে does he have the right to say that? এটা কারোই তো আসলে এই রাইট নাই এভাবে বলা, কোনো স্পোর্টস নিয়েই বলার এই রাইটটা নাই। আমরা আসলে স্পোর্টস নেশন হিসেবে খুব এগিয়ে যাওয়া একটা নেশন না আসলে। যতটুকুই আছে আমাদের ফুটবল আছে, ক্রিকেট আছে, হ্যাঁ, সবে ধন নীলমণি, তো অবশ্যই উচিত এরা একসাথেই এগিয়ে যাওয়া। এই অবস্থায় নতুন একটা বোর্ড, নতুন বোর্ডের একজন পরিচালক, সে অন্য ভুবনে খুবই জনপ্রিয় একটা মানুষ, সে তো আসলে একজন আইডল হয়ে যেতে পারতেন। আমার কাছে ভালো লেগেছে, একটু দেরিতে হলেও বুলবুল ভাই কিন্তু সেটার জবাব দিয়েছে, উনি দুঃখ প্রকাশ করেছেন। তো আমার মনে হয় যে এই দায়িত্বশীল পদের থেকে এই একটু সতর্ক হওয়া উচিত কথাবার্তা বলার। ক্রিকেট যখন পিছিয়ে ছিল তখন ফুটবল তাদেরকে সাপোর্ট করেছে, এখন ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে, এখন উচিত ক্রিকেটকে ফুটবলকে সাপোর্ট করা, এই জিনিসটাই করা উচিত। এবং মানে যারা স্পেশালি বুলবুল ভাইয়ের মতন মানুষ, যার হচ্ছে কেরিয়ার শুরু একজন ফুটবলার হিসেবে, সে ফার্স্ট ডিভিশন ফুটবল খেলেছে, তো উনার অধীনে যেই বোর্ড, এই বোর্ড তো আরো বেশি ফুটবলের প্রতি লয়াল থাকবে। আর আমাদের লিমিটেশনস আছে, আমাদের মাঠ ভালো নাই, আমাদের মাঠের সীমাবদ্ধতা আছে, কিন্তু এর মধ্যে দিয়েই তো আসলে চালাতে হবে। আমাদের তো আছেই 2টা খেলা,
আমরা তো ছোট ছোট খেলাগুলোতে খুব ভালো করতে পারছি না। দেখেন আনন্দ ভাই, আরেকটা জিনিস হচ্ছে ফুটবলের যেরকম মাঠের সংকট, ক্রিকেটেরও মাঠের হ্যাঁ হ্যাঁ সো যদি পপুলারিটি দুইটারই বাড়াতে হয়, আপনার মাঠ লাগবে এবং দুইটা বোর্ডেরই আসলে দুইটা ফেডারেশনের আসলে একসাথে রাইট। হাত ধরে আগানো উচিত। আমি আরেকটা জিনিস একটু ফুটবল সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি যে 80s 90s অবভিয়াসলি আবাহনী মডার্ন ওয়াজ বিগ, লিগ ওয়াজ হিউজ, তারপর আস্তে আস্তে এটার মানে জৌলুস কমে যাচ্ছে, পপুলারিটি কমে যাচ্ছে। বাফুফে কি এনাফ কিছু করছে যে হ্যাঁ মাঠের খেলা হয়তো ইমপ্রুভ করছে না, বা মার্কেটিং বা পপুলারিটি গেইন করার জন্য কি কিছু করছে লিগের জন্য? মানে আমি সেটাই বললাম যে ডোমেস্টিকে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আয়োজনের সময় যেভাবে তারা খুব মানে ঝাঁপিয়ে পড়ছে মানুষকে আকৃষ্ট করার জন্য, ঠিক সেইভাবে কিন্তু সেই পেসে কিন্তু আসলে ডোমেস্টিক ফুটবলের ক্ষেত্রে তারা হাঁটছে না। আমার মনে হয় যে তাবিদ ভাইয়ের 1 বছর পার করে ফেলেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, অনেকগুলো প্রোগ্রাম করেছেন, অনেক ইভেন্ট হচ্ছে, সারা বছরই অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আসলে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। লিগগুলোকে একটু কম্পিটিটিভ করা, আকর্ষণীয় করে তোলা। সরি টু সে, আসলে এই যে হামজার খেলা দেখতে বা শামিদদের খেলা দেখতে অনেক দর্শক আসছে, কিন্তু এরা তো রেগুলার দর্শক না। কিন্তু আপনার এই যে আজ আবাহনী মডার্ন ম্যাচে ধরেন 500 লোক বা 1000 লোক যাচ্ছে, এরা কিন্তু আসলে রিয়েল সাপোর্টার, এই দেশের ফুটবলের সাপোর্টার, এদেরকে টানতে হবে। আমরা 80s 90s-এ 8000 10000 12000 লোক দেখেছি প্র্যাকটিস ফিল্ডে, 1-2জন তারকার প্র্যাকটিস দেখার জন্য। আমাদের তো সেই তারকাও নাই, আমাদের তারকা শূন্যতায় ভুগছি। আমরা একজন হামজা চৌধুরীকে পেয়েছি, ও তো আসলে পুরোপুরি আমাদের না, একেবারে আমাদের তারকা কিন্তু বহু বছর ধরে নেই। সুতরাং আপনার যখন লিগটা কম্পিটিটিভ হবে, আকর্ষণীয় হবে, মানুষ যাবে, এই মানুষরাই কিন্তু আসলে তারকা বানাবে। তো সুতরাং এই জায়গাটায় গুরুত্ব না দিলে আলটিমেটলি 4-5 বছর পরে ন্যাশনাল টিমও যে খুব আগাবে আমার মনে হয় না। আমার একটা জানার ইচ্ছা, একটা জায়গায় আপনার রেগুলার ফুটবল কভার করেন, অনেক সময় কাটান ফুটবল মাঠে, এদের যেই ইম্প্যাক্ট সোসাইটিতে, এবং শুধু পপুলারিটির কথা বলবো না, যে ক্রিকেটে যেটা হয়েছিল, জোয়ারটা যখন আসলো 97-তে, ক্রিকেট একাডেমি করে বা সবাই আমরাও খেলা শুরু করলাম বা ওইভাবে আরও সিরিয়াসলি খেললাম, এবং আলটিমেটলি পুরো দেশে ক্রিকেটের একটা কি বলবো মানে একটা ইকোনমিক ইম্প্যাক্টও চলে আসলো। যেমন রাজশাহী অঞ্চল বলেন, খুলনা অঞ্চল, ইভেন সিলেটে এখন একটা জোয়ার বলে, সব অনেক ক্রিকেটার এখন সিলেট থেকে আসছে। ফুটবলটা কি ওইভাবে ছড়াবে আপনার মনে হয়? যে আমরা তখন আলাপ করলাম যে লিগ নিয়ে অত বেশি কাজ করছে না, বাট হামজা বা শামিদকে দেখে আপনার কি মনে হয় যে বাচ্চারা আসবে, ছেলে মেয়ে বাচ্চারা কি আসবে ফুটবল? আপনার মনে হয় ফুটবলটা ছড়ানো খুব সহজ ইসলাম ভাই, ক্রিকেটের চেয়ে সহজ। কারণ ফুটবলটা হয় কি, মানে আমরা একেবারে ছোটবেলা থেকেই মানে একটা বল হলে 22 জন ছেলেবেলে একসাথে খেলতে পারে। মানুষ ক্রিকেটের প্রতি আগ্রহটা, আকৃষ্টটা হয়েছে কারণ আমরা অনেক সাফল্য পেয়েছি ওই সময়টা থেকে। আবার খুব বড় সাফল্য কিন্তু এখন পর্যন্ত পাইনি ক্রিকেটে। ছোট ছোট সাফল্য, মানুষ সাফল্য দেখতে চায়, সেটা ছোট হোক আর বড় হোক। ফুটবলে না অনেক দিন ধরে কোনো সাফল্য নাই। আমরা 2003 সালে সাব চ্যাম্পিয়ন হলাম, এরপর থেকে আসলে সেভাবে কোনো সাফল্য, 22 বছর। তো এই সাফল্য না পেলে একটা খেলার প্রতি মানুষের আগ্রহ হারাবেই। ছেলে পেলেও আসলে চিন্তা করবে যে আমি কেন ফুটবল খেলবো, আমি তো এখানে কিছু করতে পারবো না। এখনো আমি মনে করি যে লিগের কম্পেয়ার করলে ক্রিকেট লিগ, ফুটবল লিগে কিন্তু টাকা পয়সা বেশি পায়, ক্রিকেটের চেয়ে বেশি পায়। হ্যাঁ, ডেফিনেটলি। এখন যেটা হয়েছে, হামজারা এসছে, ওদের দেখে হয়তো বা কিছু আকৃষ্ট হবে। আর এখন বাংলাদেশ জুড়ে অনেক ছোট ছোট মাঠ হচ্ছে, টার্ফ হচ্ছে, এইসবে কিন্তু ছেলেপেলেরা এখন ফুটবল নিয়ে খেলার আগ্রহ তৈরি হচ্ছে। কিন্তু তো এই আগ্রহটাকে এখন ক্যাশ করতে হবে। আমি একটা ছোট উদাহরণ দিই, ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগায় গেল কিভাবে। একটা সময় কিন্তু ইন্ডিয়া খুব আগানো ছিল না। গোয়াতে আপনার একটা ইউথ লিগ হয় সারা বছর ব্যাপী, ওখানে 1100 ম্যাচ হয়, মানে অনেক বড় আকারে তারা এই আয়োজনটা করে। এটা কিন্তু শুধু একটা স্টেটের কথা বললাম, তার মানে কত হাজার ছেলে পেলে খেলতেছে। আন্ডার 18 কিন্তু এটা, ওদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও লিগ হচ্ছে। আপনি খেলার সুযোগ করে দিতে হবে প্রচুর। আমি থ্যাঙ্কস জানাই সরকারকে, যেহেতু যে প্রাইমারি স্কুলের 2টা টুর্নামেন্ট হয়ে আসছে, যে কারণে আমরা কিছু ভালো প্লেয়ারও পাচ্ছি, এখনও পাচ্ছি। কিন্তু আপনি আলটিমেটলি জেলার লিগটাকে যদি আপনি ভালো না করতে পারেন, রেগুলার না করতে পারেন, তাহলে কিন্তু আগাবে না ভাইয়া। আপনার 1 বছর হয়ে গেছে তাবিদ ভাইয়ের, একটা মাত্র জেলায় লিগ হয়েছে, 64টা জেলা। আনন্দ ভাই, আমরা ফুটবল নিয়ে তখন আলাপ করলাম, বাট একটু শেষের দিকে এসেছি, কিন্তু দুটো জিনিস একটু আলাপ জানতে চাচ্ছি। কাবাডি বিশ্বকাপ মাত্র কনক্লুড করলো বাংলাদেশে, আর
আর্চারিরও একটা টুর্নামেন্ট, বড় একটা টুর্নামেন্ট হলো, খুব ব্যস্ত সময় গেল আমাদের স্পোর্টসে। বাট এই দুইটা স্পোর্টের বাংলাদেশের প্রোগ্রেস কিরকম এবং কেমন করছে? আর্চারিতে তো আমাদের খুব ভালো প্রোগ্রেস আছেই, কারণ আমরা লাস্ট 2টা অলিম্পিকে আর্চারদের মাধ্যমেই সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছি, শেষ 2টা অলিম্পিকে, টোকিও এবং হচ্ছে প্যারিস অলিম্পিকে। সুতরাং আর্চারির সম্ভাবনা অনেক আছে। সুযোগ সুবিধা তো আসলে আমাদের ছোট খেলাগুলোতে অনেক কম। আর্চারিটা একটা রাইট ট্র্যাকে আছে, ওদেরকে আরেকটু আমরা যদি সবাই মিলে সাপোর্ট করতে পারি ওরা আরেকটু আগাবে। আর কাবাডির ওয়ার্ল্ড কাপ হলো বাংলাদেশে, ওমেন্স ওয়ার্ল্ড কাপ। আমরা 12 বছর আগে ফার্স্ট যেই ওয়ার্ল্ড কাপ হয়েছিলাম সেটা আমরা 5th হয়েছিলাম, মানে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। আর এইবার আমরা সেমিফাইনাল খেললাম, আমরা 3rd হয়েছি, পয়েন্টের ব্যবধানে আমরা ইরানের চেয়ে ভালো করেছি, আমরা 3rd হয়েছি। প্রোগ্রেস আছে, হ্যাঁ। কিন্তু মানে কাবাডি তো আমাদের ন্যাশনাল খেলা, জাতীয় খেলা, সেইভাবে কাবাডিটাকে নিয়ে আমরা 20-30 বছর সেভাবে আগাতে পারিনি। তো বর্তমান ফেডারেশন একটা চেষ্টা করতেছে, আর এই ধরনের একটা টুর্নামেন্ট যখন দেশে হয় তখন মানুষের আগ্রহ বাড়ে। তো ফেডারেশনের মানুষগুলির আগ্রহ যদি বাড়ে তাহলে এই খেলাটাও কিছু কিছু করে আগাবে। আমাদের তো আসলে আলটিমেট গোল হচ্ছে এশিয়ান গেমসে পদক পাওয়া, যেটা আমরা হারিয়ে ফেলেছি। 2014-তে লাস্ট মেয়েরা ব্রোঞ্জ পেল, এরপর থেকে কিন্তু আমরা আর পাই না। অথচ আমরা একসময় রূপাও জিতেছি। ওয়ার্ল্ড কাবাডিতে বাংলাদেশ একসময় 2 নম্বরে ছিল, সেটা এখন নামতে নামতে এখন অনেক নিচে চলে আসছি, মেন্স এবং উমেন্সেও। তো এই জায়গা থেকে এই কাবাডিতে আমরা একটা সাফল্য পেলাম, একটা পদক পেলাম। এটাকে ক্যাশ করে যদি আমরা সামনের দিনগুলোতে এগিয়ে নিতে পারি, আমরা সার্ভিসেস টিমগুলোকে যদি আরেকটু স্ট্রং করে তুলতে পারি, রেগুলার যদি একটু ন্যাশন ওয়াইড খেলা হয়, তাহলে কাবাডিতেও একটা চান্স থাকবে আমাদের। ভাই, আমি একদম শেষে আমার একটা প্রশ্ন মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছে, আপনাকে জিজ্ঞেস করবো। নেপাল থেকে আপনারা আটকে পড়েছেন, নেপালে যখন স্টুডেন্ট রেভলিউশন হয়, হঠাৎ করেই হলো আপনারা গেলেন বাংলাদেশ টিমকে কাভার করতে। বাংলাদেশ টিম 2টা ফ্রেন্ডলি খেলতে গিয়েছিলেন নেপালে। রিটার্নটার সময় আপনার এক্সপিরিয়েন্স যদি বলেন, প্লেয়াররাও ছিল কিন্তু সাংবাদিকও ছিল, অফিসারও ছিল সাথে, আপনার একটা কার্গো প্লেনে মনে হয় ফেরত এসেছিলেন। হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? আমি সবকিছু মিলিয়েই বলি, আমরা গত বছর এরকম একটা এক্সপিরিয়েন্স করেছি কিন্তু দেশে, মানে যে একটা আন্দোলন হয়েছে সেটা আমরা গত বছর এক্সপিরিয়েন্স করেছি অনেকটা সময় জুড়ে, প্রায় 33-34 দিন ধরে। আর নেপালে যেটা জেনজিরা করেছে, তরুণরা করেছে, এটা 1.5 দিনের একটা আন্দোলন ছিল, কিন্তু ম্যাসিভ ছিল, অনেক ভয়ঙ্কর ছিল। তো আমরা ওই সময় টিমও আটকে পড়লো, আমরা বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরাও আটকে পড়লাম, ইন্টারনেট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, প্রায় 1.5 দিনের মতো সময় আমরা এগুলোর থেকে অনেক বিচ্ছিন্ন ছিলাম। দেশের সাথেও ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারছিলাম না, সবাই একটু খুব আতঙ্কিত ছিল, এবং ফুটবল টিমও খুব আতঙ্কিত ছিল, তাদের পরিবারও খুব আতঙ্কিত ছিল। এই অবস্থায় ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে গেল। বাংলাদেশ থেকে ফুটবল ফেডারেশনকে থ্যাঙ্কস জানাই, বিমান বাহিনী এবং সরকারের সাপোর্ট নিয়ে তারা বাংলাদেশের প্লেয়ারদের ফেরানোর একটা চেষ্টা করেছে। অবশ্য ওই দিন বিকেলেই কিন্তু আবার নর্মাল হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। যাই হোক, আমরা বিমান বাহিনীর একটা কার্গো বিমানে করে ফেরত এসেছি। তো এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে এই ধরনের কার্গো বিমানে একজন সাধারণ মানুষ হিসেবে উঠতে পারা, এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। ও ফাইনালি যেটা আসলে কনসার্ন যেটা দেখিয়েছে ফুটবল ফেডারেশন এবং সরকার, এটার জন্য তাদের স্যালুট জানায়। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের সাথে ছিল সুদীপ্ত আনন্দ, দেশ রূপান্তরের সিনিয়র ফুটবল রিপোর্টার। অনেক গল্প আমরা জানতে পারলাম আনন্দ ভাইয়ের কাছে ফুটবলের ব্যাপারে। আপনারা এই শোটা রবিবার রাত 9টায় দেখতে পারবেন বঙ্গর সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অ্যাপে। এবং আপনারা চোখ রাখবেন আগামী সপ্তাহের এপিসোডের জন্য। স্পোর্টস উইকলি বাই বঙ্গ। থ্যাংক ইউ সো মাচ।